নবম শ্রেণীর ইউরোপের ইতিহাসে যুগ বিভাজন। এই যুগ বিভাজনটা যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে মাথার মধ্যে রেখে নেয়, তাহলে তার কাছে ইউরোপের ইতিহাসটা জলের মতো মুখস্থ হয়ে যাবে। আর কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় যদি যুগ বিভাজনটা মনে রাখে, তাহলে ছন্দে ছন্দে পুরো পড়াটা মনে রাখতে পারবে সে। তো যাই হোক, বলা যাক আমাদের ভারতের ক্ষেত্রে দেখো তিনটে যুগ বিভাজন ছিল। এক প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এটা ইউরোপের ক্ষেত্রেও প্রযোজ্য। ইউরোপের তিনটে প্রধান যুগ যদি ভাগ করা হয়, তিনটেই প্রধান যুগ। প্রথম হচ্ছে প্রাচীন যুগ, দ্বিতীয় হচ্ছে মধ্যযুগ এবং তৃতীয় হচ্ছে আধুনিক যুগ। এই প্রাচীন যুগটাকে দুইটো ভাগ ছিল। এক হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, যার লিখিত ইতিহাস পাওয়ার আগেটাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। বিশেষ উদাহরণ কী হচ্ছে নবপ্রস্তর যুগের কৃষিভিত্তিক বসতি স্থাপন, এটা ছিল প্রাগৈতিহাসিক যুগ। আর তারপর আরেকটা ভাগ ছিল প্রাচীন যুগের দ্রৌপদী প্রাচীনত্ব। এর সময়কালটা হবে আনুমানিক 800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর উদাহরণ হবে প্রাচীন গ্রিক নগর রাষ্ট্র। দ্রৌপদী প্রাচীনত্বর উদাহরণ প্রাচীন গ্রিক নগর রাষ্ট্র। তারপর চলে আসছে মধ্যযুগ, ইউরোপের মধ্যযুগ। এই ইউরোপের মধ্যযুগের সময়কালটা হচ্ছে 500 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর উদাহরণ কি? বিশেষ উদাহরণ হচ্ছে সামন্তবাদ এবং নবজাগরণের সূচনা। তারপর চলে আসছে আধুনিক যুগ, ইউরোপের আধুনিক যুগ। এটার সময়কালটা হবে 1500 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। অর্থাৎ ইউরোপে এখন আধুনিক যুগের সূচনা হয়েছে, চলছে, আধুনিক যুগ চলছে। এর বিশেষ উদাহরণ কি বলতো না, শিল্প বিপ্লব এবং ইউরোপের ঔপনিবেশবাদ। এটা ছিল আধুনিক যুগের বিশেষ উদাহরণ। তো আজকে এটাই বুঝে রাখো। এর পরের দিন বিস্তারিতভাবে সব কিছু গল্পের আকারে ছন্দে ছন্দে বুঝিয়ে দেবো।